বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে ২৭৫টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য ৯৬,২৫০ টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য, হ্যাঁ, সেই গ্রামে যে গ্রামবাসীরা রয়েছে তারা চিন্তা করলো কি যে প্রত্যেক পরিবার একই সমান করে টাকা দেবে, ঠিক আছে, অর্থাৎ সমপরিমাণ করে টাকা দেবে। এখন সেই গ্রামে মোট পরিবার রয়েছে ২৭৫টি, হ্যাঁ, এবং বাঁধ ঠিক করার জন্য মোট প্রয়োজন হচ্ছে ৯৬,২৫০ টাকা। তাহলে এই টাকা যদি প্রয়োজন হয়, তাহলে প্রত্যেক পরিবার মানে একটি পরিবার কত টাকা করে দেবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটি কিন্তু খুবই সহজ। আমরা কিভাবে করে বের করতে পারি? দেখো, যেহেতু আমাদের ৯৬,২৫০ টাকা দরকার মোট, তাই না, এবং এই টাকাটা দেবে কয়টা পরিবার? ২৭৫টা পরিবার মিলে কিন্তু এই টাকা দেবে, তাই না? তাহলে এই মোট টাকাকে, এই ৯৬,২৫০কে যদি আমরা ২৭৫টি পরিবার দ্বারা ভাগ করি, অর্থাৎ এই ২৭৫ দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু পেয়ে যাব যে একটি পরিবার কত টাকা করে দেবে, তাই না? অর্থাৎ এই টাকার পরিমাণটা যদি আমরা এই ২৭৫টি পরিবারের মধ্যে ভাগ করে দেই সমান ভাগে ভাগে, হ্যাঁ, তাহলে কিন্তু পেয়ে যাবো যে এক পরিবারের মাথা পিছু কত টাকা করে পড়ে, তাই না? মানে এক পরিবারের ভাগে কত টাকা করে পড়ে। তাহলে আমরা এই বড় সংখ্যাকে ২৭৫ দ্বারা ভাগ করলে কিন্তু উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা দেখো, একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু আমাদের সমাধানের কিছুটা অংশ দেওয়া হয়েছে। বলা হয়েছে আমরা যদি ৯৬,২৫০ টাকাকে পরিবারের সংখ্যা ২৭৫ দিয়ে ভাগ করি, তাহলে, আচ্ছা আমি একটু আগে তোমাদেরকে যেটি বলেছি, অর্থাৎ এই ৯৬,২৫০ টাকাকে এটিকে আমরা ভাগ করবো কত দ্বারা? ২৭৫ দ্বারা, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভাগটি কিন্তু আমাদের দেখানো হয়েছে ৯৬,২৫০ ভাগ ২৭৫। এরপরে একটা সমান চিহ্ন দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু এই জায়গাতে একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, তাই না? তোমাদের বইয়ে লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু একটি খালি ঘর রয়েছে। তাহলে আমরা এই বড় সংখ্যাকে ২৭৫ দ্বারা ভাগ করে যে উত্তর পাবো, উত্তরটিকে কিন্তু এই জায়গাতে আমরা লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কিন্তু আমার আগেই উত্তরটি লেখা রয়েছে। আমার যে ছোট্ট বন্ধুর বই এটি, সে কিন্তু আগেই এখানে সমাধান করে উত্তরটি লিখে রেখেছে। আচ্ছা, তাহলে এই উত্তরটা আমরা কিভাবে করে পেলাম বা আমরা এই ভাগটি কিভাবে করে করতে পারি, চলো সেই বিষয়টা আমরা একটু দেখে আসার চেষ্টা করি। বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে ৯৬,২৫০ ভাগ ২৭৫, তাহলে অর্থাৎ এই সংখ্যা দ্বারা আমরা এই বড় সংখ্যাটিকে ভাগ করব। তাহলে আমরা শুরুতে কিন্তু এই ২৭৫কে লিখবো, তাই না? আমরা তো ভাগ অঙ্ক এর আগেও শিখেছি। আমরা শুরুতে লিখবো ২৭৫, এবারে এরকম একটি দাগ দিয়ে আমরা মাঝখানে কিন্তু লিখবো এই বড় সংখ্যাটি, আমরা লিখবো ৯৬,২৫০। আচ্ছা, তারপর আমরা এখানে এরকম একটি দাগ দিয়ে আমরা এই ডান পাশে কিন্তু উত্তরটিকে লিখে দেবো, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা ভাগ করি, আমরা কিভাবে করে ভাগ করি? আমরা জানি যে এই যে ভাজকের জায়গাটা, ভাজকের ঘর, তাই না? এই ভাজকের ঘরে আমরা দেখব যে কয়টি অঙ্ক রয়েছে। এখানে যেমন অঙ্ক রয়েছে ১টি, ২টি, ৩টি। যেহেতু ৩টি অঙ্ক রয়েছে, দেখো এই ২কে কিন্তু বলা হয় একটি অঙ্ক, ৭ একটি অঙ্ক এবং ৫ একটি অঙ্ক। তার মানে এখানে যেহেতু ৩টি অঙ্ক রয়েছে, এই জন্য আমরা প্রথম ৩টি অঙ্ককে, এখান থেকে আমরা প্রথম ৩টি অঙ্ককে ভাগ করব। দেখো প্রথম ৩টি অঙ্ক ১টি, ২টি, ৩টি, এই ৩টি অঙ্ক মিলে মোট হয়ে যায় কত? ৯৬২, তাই না? তাহলে এই ৯৬২কে আমরা কিভাবে করে ভাগ করতে পারি? আমরা দেখব এই ২৭৫-এর সঙ্গে কতকে গুণ করলে ৯৬২-র সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি, ঠিক আছে? তোমরা কিন্তু অনুমান করে গুণ করে দেখবে। ২৭৫-এর সঙ্গে দেখো আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করি, ২৭৫-এর সঙ্গে যদি আমরা ৩ দ্বারা গুণ করে দেখি কত হয়। দেখো ৩ দ্বারা গুণ করে যদি আমরা একটু দেখি, ৩ দ্বারা প্রথমে ৫কে গুণ করব, তারপরে ৩ দ্বারা 7কে, তারপরে 3 দ্বারা কিন্তু 2কে আবার আমরা গুণ করব, তাই না? তাহলে ৩ এবং 5কে গুণ করলে হয় ৫ এই ১৫-র 5কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে ১। এবারে 3-এর সঙ্গে 7কে গুণ করলে হয় ৩-৭-২১। ২১-এর সঙ্গে হাতের এই ১কে কিন্তু আমাদের যোগ করে দিতে হবে, তাই না? তাহলে ২১-এর সঙ্গে এই ১কে যোগ করলে হয়ে যায় ২২। তাহলে এই ২২-এর ২কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে ২, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব, তাই না? এবার দেখো ৩-এর সঙ্গে 2কে গুণ করলে হয় ৩ দুগুণ ৬। এই ৬-এর সঙ্গে হাতে ছিল ২, এই 2কে এবারে যোগ করে দাও, ৬ এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় ৭, ৮। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ৮। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত?
825। আবার তোমরা এই 275কে যদি 4 দ্বারা গুণ করো, এখানে 3-এর পরিবর্তে যদি 4 দ্বারা গুণ করো, তাহলে কিন্তু এই 962-র চাইতে অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে 962-র চাইতে বড় হলে কিন্তু সেটি হবে না, তাই না? হয় আমাদের এই সংখ্যার সমান হতে হবে, আর না হলে এই সংখ্যার চেয়ে একটু ছোট হতে হবে। ঠিক আছে, তাহলে 4 দ্বারা যদি এখানে গুণ করতাম, তাহলে এর চাইতে যেহেতু বড় হয়ে যেত, যার কারণে 4 দ্বারা আমরা গুণ করবো না। আমরা এই 3 দ্বারা গুণ করে কিন্তু পাচ্ছি কত? 825। তার মানে এটি কিন্তু 962-র চাইতে ছোট। তাহলে এই 3 কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই 3কে আমরা লিখবো হচ্ছে এই উত্তরের জায়গাতে, এই জায়গাতে লিখবো আমরা 3, এবং এই 825কে লিখে দেবো আমরা এই নিচে, এখানে লিখবো 825। আচ্ছা, এবারে যদি আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দিই, দেখো আমরা জানি 2 থেকে কিন্তু নিচের 5কে বিয়োগ করা যাবে না। কারণ হচ্ছে কি, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সবসময় উপরের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না? আচ্ছা, এখন এই যে উপরে 2 রয়েছে, এই 2টাকে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? আমরা এই পাশের ঘরে চলে যাব। পাশের ঘরে গিয়ে যখন দেখলাম যে এখানে রয়েছে 6, তাই না? এই 6-এর কাছ থেকে আমরা ধার করে কি করব, ওর কাছে 1 নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের কাছে যখন কোনো কিছু কম থাকে, আমরা কি করি, আমাদের পাশে যে বন্ধু বান্ধব রয়েছে বা আত্মীয় স্বজন যারা রয়েছে, তাই না, তাদের কাছ থেকে কি করি, আমরা সেই জিনিসটা ধার করি না? আচ্ছা, সেইভাবে আমরা কি করব, এই যে পাশে যে 6 রয়েছে, হ্যাঁ, এই 6-এর কাছ থেকে ও কি করলো, 1কে ধার করে এই 2-এর কাছে নিয়ে আসলো। তাহলে 6 যখন ওই 2কে 1 দিয়ে দিল, তখন দেখো 1 এবং 2 মিলে কত হয়ে গেল, এখন কিন্তু হয়ে গেল 12। তার মানে এখন কিন্তু এই 2 অনেক বড় হয়ে গেল, 12 হয়ে গেল, তাই না? তাহলে এই 12 থেকে কিন্তু এবার আমরা 5কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 12 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে কত, আর কিন্তু থাকে 7। আমরা এই জায়গাতে লিখে দিলাম সেই 7। ঠিক আছে, আচ্ছা, এবারে এই যে 6 আমরা দেখতে পাচ্ছি, এইখানে কি 6 এখন রয়েছে? না বন্ধুরা, এখন কিন্তু আর সেই 6 নেই। কেন? কারণ 6 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম, তাই না, 2-এর কাছে, যার কারণে সেই 1 কমে গিয়ে এখন কিন্তু ও হয়ে গেল 5। এবারে যদি 5 থেকে নিচের 2কে আমরা বিয়োগ করি, তাহলে কত থাকে? আমরা যদি 5 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 3। আমরা এখানে লিখে দিলাম সেই 3। এখন এই 9 থেকে আমরা কি করব, উপরের নিচের 8কে আমরা বিয়োগ করে দেবো। আমরা যদি 9 থেকে যদি 8 চলে যায়, তাহলে থাকে কিন্তু আমাদের আর 1। আমরা এখানে লিখে দিলাম 1। তাহলে আমাদের এখানে মোট হয়ে গেলে কত, 137, তাই না? এবারে দেখো, এই যে কিন্তু আরও 2টি অঙ্ক এখনো পর্যন্ত ভাগ করা বাকি রয়ে গেছে। তাহলে আমরা এবারে কি করবো, এই পাশে যে 5 রয়েছে, 5টাকে আমরা নিচে নামিয়ে দেবো। এই দেখো, এখানে আমরা নিচে নামিয়ে আনলাম 5। তাহলে এখানে মোট হয়ে গেল কত, 1375। তাহলে এইবারে আমরা একই রকমভাবে দেখব 275-এর সঙ্গে কতকে গুণ করলে 1375-এর সবচাইতে কাছের সংখ্যাটা আমরা পেতে পারি। আচ্ছা দেখো, যদি আমরা 275-এর সঙ্গে, তোমরা অনুমান করে গুণ করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, 275-এর সঙ্গে যদি আমরা একটু 6কে গুণ করে দেখি কত হয়। আচ্ছা দেখো, 6 এবং 5কে গুণ করলে হয় কত হয়, দেখো 6 এবং 5কে গুণ করলে হয় 5 6 30। এই 30-এর শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু থেকে গেল আমাদের এবারে এই 3। আচ্ছা, এবারে 6-এর সঙ্গে আমরা 7কে গুণ করব। 6 এবং 7কে গুণ করলে হয় 6 7 42, তাই না? আচ্ছা, 6 7 হয় 42। এই 42-এর সঙ্গে যদি আমরা হাতের যে 3 ছিল আমাদের, এই 3কে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা জানি 42 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 43 44 45। কত হয়, 45 হয়ে যায়, তাই না? তাহলে 45-এর এই 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে 4। এটিকে আমরা পরবর্তীতে যোগ করবো, তাই না? আচ্ছা, এবারে 6-এর সঙ্গে যদি 2কে গুণ করি, তাহলে হয় 6 2 12। 12-র সঙ্গে হাতের এই 4কে যোগ করলে কত হয়, 12 এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় 13 14 15 16 হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 16। তাহলে দেখো, এখানে হয়ে গেলে কত, 1650। কিন্তু এখানে রয়েছে 1375, তাই না? তাহলে এই 1375-এর চাইতে 1650 এটি কিন্তু বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, যার কারণে এটিকে কিন্তু আমরা নিতে পারবো না। 6 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে 6টাকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না। তাহলে আমরা এবার কী করবো, 275-কে যদি 5 দ্বারা একটু গুণ করে দেখি, 6-এর চাইতে একটু ছোট হচ্ছে 5, 5 দ্বারা যদি গুণ করে দেখি, দেখো 5 এবং 5কে গুণ করলে হয় 5 5 25, তাই না? এই 25-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকলো আমাদের এবারে 2। এবারে দেখো, আমরা 5-এর সঙ্গে যদি 7কে গুণ করি, তাহলে হয় 5 7 35। 35-এর সঙ্গে যদি আমরা হাতের এই 2কে যোগ করে দিই, দেখো 35 এবং এই 2 মিলে হয়ে যায় 36 37। তাহলে এই যে 37 আমরা পাচ্ছি, 37-এর 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3, তাই না? তাহলে এই 3কে কিন্তু আমরা হাতে রেখে দিলাম। এবারে
5-এর সঙ্গে 2কে যদি গুণ করি তাহলে হয় 5 2 10, এবং এই 10-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের ছিল আরও 3, তাহলে 10 এবং 3 মিলে কত হয় 10, 11, 12, 13, তাহলে আমরা মোট পাচ্ছি 3 মিলে 13। আমরা এই জায়গাতে লিখে দিলাম 13। তাহলে এখানে মোট হয়ে গেলে কত 1375, এবং এইখানেও কিন্তু ছিল 1375। দেখো এটির সঙ্গে কিন্তু মিলেই গেল, তাই না? যেহেতু মিলে গেছে তাহলে কত দ্বারা গুণ করে আমরা মিল পাচ্ছি? আমরা কিন্তু 5 দ্বারা গুণ করে এটিকে পেয়েছি। তাহলে 5 কিন্তু আমরা উত্তরের জায়গাতে লিখবো, আমরা এখানে লিখবো 5, এবং এই 1375কে লিখবো আমরা এই যে এখানে 1375। এখন এই 1375 থেকে 1375কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না। তো আমরা জানি শুরুতে কিন্তু কখনোই শূন্য লিখতে হয় না, কারণ শুরুতে শূন্য থাকলে এই শূন্যগুলোর কোনো দাম থাকে না, তাই না? আচ্ছা, তাহলে এখানে এই যে আরও একটি অঙ্ক, এটি কিন্তু এখনো পর্যন্ত ভাগ করা বাকি রয়ে গেল। তাহলে আমরা কি করব, এটিকে কিন্তু নিচে নামিয়ে দেবো। এই শূন্যটাকে আমরা নিচে এই জায়গাতে নামিয়ে দিলাম। তাহলে এখন আমরা এখানে যে শূন্য দেখতে পাচ্ছি, আমরা দেখবো যে 275-এর সঙ্গে কতকে গুণ করলে শূন্য হয়। দেখো আমরা যখন এই উপর থেকে কোনো সংখ্যাকে নামাবো, বা উপর থেকে যখন কোনো শূন্যকে নামাবো, এই শূন্যকে কিন্তু আমাদের ভাগ করতেই হবে। ঠিক আছে, এখানে শূন্য হোক বা যে কোনো সংখ্যা হোক, 1 হোক 2 হোক, উপর থেকে যেটিকে আমরা নামাবো সেটিকে আমাদের ভাগ করতেই হবে। কিন্তু এই বিয়োগ করে যদি আমরা শূন্য পাই, যেমন দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করলে কিন্তু শূন্য থাকে, এই শূন্যকে আমাদের ভাগ করতে হবে না। ঠিক আছে, কিন্তু উপর থেকে নামালে কিন্তু এটিকে আমাদের ভাগ করতেই হবে। তাহলে এখানে যেহেতু নামিয়ে পেয়েছি আমরা শূন্য, এবারে দেখব 275-এর সঙ্গে কতকে গুণ করলে শূন্য হয়। আমরা জানি একটি সংখ্যা যত বড়ই হোক না কেন, ওর সঙ্গে যদি আমরা শূন্যকে গুণ করি, শূন্য দ্বারা 275কে গুণ করলে কিন্তু শূন্যই হবে, তাই না? কারণ শূন্যের সঙ্গে আমরা যত বড় সংখ্যাকেই গুণ করি, উত্তর কিন্তু শূন্যই হয়। ঠিক আছে, এটি তোমাদের মনে রাখতে হবে। তাহলে 275-এর সঙ্গে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে হবে 275 শূন্য গুণে শূন্য, আমরা এখানে কিন্তু আরেকটি শূন্য পাবো। এবারে এই শূন্য থেকে নিজের শূন্যকে বিয়োগ করলে কিন্তু আর কিছু থাকে না, মানে শূন্য। এখন এই বিয়োগ করে যে শূন্য পাচ্ছি, এটিকে কিন্তু আর আমাদের ভাগ করার দরকার নেই, এবং এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্ক আমরা ভাগ করে ফেলেছি, যার কারণে দেখো আমরা উত্তর পাচ্ছি কত 350। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে আমরা যদি এবারে বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, তাহলে আমরা এই যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লিখে দেবো 350, তাই না? আমরা যেহেতু 350 পেয়েছি, তাহলে এটি দ্বারা আমরা কি বুঝি? আমরা বুঝতে পারি 275টি পরিবারের প্রত্যেক পরিবার, মানে এক এক পরিবার 350 টাকা করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো এই কথাটি নিচে বলা হয়েছে, সুতরাং প্রত্যেক পরিবার 350 টাকা করে দেবে। ঠিক আছে, আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা, তাহলে আমাদের কি বলা হয়েছে? আমাদের কিন্তু যে কোনো অঙ্ক সমাধান করতে গেলে আগে প্রশ্নটাকে খুবই সুন্দরভাবে বুঝতে হবে। আমরা যদি প্রশ্নই বুঝতে না পারি তাহলে কি উত্তর কখনো বের করতে পারবো? পারবো না কিন্তু। এজন্য আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো বলা হয়েছে কোনো দৌড় প্রতিযোগিতায়, হ্যাঁ, পথের এক চক্রের দৈর্ঘ্য 9 মিটার। অর্থাৎ এই দেখো এখানে কিন্তু আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই দৌড় প্রতিযোগিতায় এই যে একটি চক্র মানে কি? আমরা গোলাকারে যখন দেখব, ঠিক আছে, সেটিকে কিন্তু বলা হয় একটি চক্র। যেমন এইখান থেকে দৌড় শুরু হলো, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হলো, তাহলে এইখান থেকে দৌড়াতে এইভাবে চক্রাকারে ঘুরতে যখন আবার এই পর্যন্ত আসবে, এইখান থেকে শুরু করে আবার যখন এই পর্যন্ত আসবে, এটিকেই কিন্তু বলা হয় একটি চক্র। ঠিক আছে, তাহলে এই এক চক্রের দৈর্ঘ্য হচ্ছে 900 মিটার। ঠিক আছে, অর্থাৎ এইটিকে সম্পূর্ণ একবার ঘুরতে সময় লাগে, যে দূরত্ব সেটি হচ্ছে 900 মিটার। এবারে বলা হয়েছে একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। আচ্ছা, তাহলে এটি যদি এই একটি চক্র যদি 900 মিটার হয়, তাহলে কতবার এভাবে করে ঘুরলে হ্যাঁ 10,000 মিটার পথ অতিক্রম করা হবে। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো প্রথমবার যখন ঘুরবে তখন হবে হচ্ছে 900 মিটার, আবার যখন ঘুরবে তখন হয়ে যাবে হচ্ছে 1800 মিটার, তারপর আবার যখন আরেকটা ঘুরলো দেবে তারপর তখন হয়ে যাবে 2700 মিটার। তাহলে এইভাবে করে ঘুরতে কখন 10,000 মিটার পথ অতিক্রম করবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। এবং এখানে আরও একটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে কি উত্তর ক্রমবাচক সংখ্যায়। আচ্ছা, যখন তোমাদের এটি সবসময় মনে রাখতে হবে, যখন এই কথাটি বলা হবে যে উত্তর ক্রমবাচক সংখ্যায়,
তখন তোমাদের বুঝতে হবে আমরা যে ভাগ করে যে সংখ্যাটি পাবো, যে উত্তরটি পাবো, তার সঙ্গে আমাদের আরও 1কে যোগ করতে হবে। ঠিক আছে, এটি কিন্তু সবসময় তোমাদের মনে রাখতে হবে। এই কথাটির অর্থ হচ্ছে আমরা নিজেরা যদি বলি, ঠিক আছে, তাহলে আমাদের কাছে এই কথাটির অর্থ হচ্ছে আমরা ভাগ করে যে উত্তরটি পাবো সেই উত্তরের সঙ্গে আরও 1টি আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি? দেখো, যেহেতু এই একটি চক্রের দৈর্ঘ্য হচ্ছে 900 মিটার, তাই না? তাহলে আমাদের বলা হয়েছে মোট সে কত মিটার অতিক্রম করতে চায়? 10,000 মিটার। তাহলে 10,000 মিটার অতিক্রম করতে তার কতবার এখানে চক্র দিতে হবে, তাই না? তাহলে আমরা যদি আমরা এবারে এটিকে একটু বের করার চেষ্টা করি, তাহলে দেখো আমরা কীভাবে বের করতে পারি। এই 10,000 মিটারকে যদি আমরা 900 মিটার দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে সে কতবার এখানে চক্র দিলে, মানে কতবার ঘুরলে 10,000 মিটার পথ অতিক্রম করা হবে। ঠিক আছে, তাহলে এই বড় সংখ্যাকে আমরা কী করব? 900 দ্বারা ভাগ করব। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু যদি ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা দেখো, আমরা কিন্তু লিখেছি 10,000 ভাগ 900, কারণ এই বড় সংখ্যাকে আমাদের 900 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা শুরুতে কিন্তু লিখবো হচ্ছে 900, তাই না? যখন ভাগ করব আমরা শুরুতে লিখবো হচ্ছে 900, এবং এই 10,000কে রাখবো আমরা মাঝখানে 10,000। আচ্ছা, এবার এরকম একটি দাগ দিয়ে আমরা এই ডান পাশে কিন্তু উত্তরটিকে লিখবো, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে করে ভাগ করব। আমরা জানি এই ঘরকে কিন্তু বলা হয় ভাজক, অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেটিকে কিন্তু বলা হয় ভাজক। ঠিক আছে, তাহলে দেখবো যে এই ভাজকের ঘরে মোট কয়টি অঙ্ক রয়েছে। যে কয়টি অঙ্ক থাকবে আমরা কিন্তু শুরুতে সেই কয়টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে এই ঘরে রয়েছে 1, 2, 3, 3টে অঙ্ক রয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রথম 3টে অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। দেখো, এখানে প্রথম 3টে অঙ্ক মিলে হয় 1, 2, 3। এই 3টে অঙ্ক মিলে হয় 100, মাত্র 100 হয়। কিন্তু এখানে কিন্তু রয়েছে 900। তাহলে কিন্তু আমরা এই 900 দ্বারা 100কে ভাগ করতে পারবো না, তাই না? কারণ 100 কিন্তু ছোট। আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু ওর চাইতে এই সংখ্যাটিকে বড় হতে হয়। তাহলে যেহেতু 3টে অঙ্ককে ভাগ করতে গেলে আমাদের ছোট হয়ে যায়, যার কারণে আমরা কী করবো? আরও একটি অঙ্ককে বাড়িয়ে দিব। অর্থাৎ এবার আমরা 4টে অঙ্ককে একসঙ্গে ভাগ করব। এখানে 4টে অঙ্ক মিলে হয়ে যায় কত? 1000, তাই না? তাহলে আমরা দেখবো যে 900-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 1000-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা জানি 900-র সঙ্গে যদি 1কে গুণ করি, তাহলে 1কে গুণ করলে আমরা জানি কি? আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে 1কে গুণ করলে এই সংখ্যাটি কিন্তু হয়। অর্থাৎ যেমন 5-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে কত হবে? 5 একে কিন্তু 5 হবে। আবার 10-এর সঙ্গে যদি আমরা দেখো 10-এর সঙ্গে, হ্যাঁ, যদি 10-এর সঙ্গে আমরা 1কে গুণ করি, তাহলে 10-এর সঙ্গে 1কে গুণ করলে 10 একে কিন্তু সেই 10 হবে। অর্থাৎ আমরা যার সঙ্গে 1কে গুণ করবো না কেন, উত্তর কিন্তু সেই সংখ্যাটি হবে। ঠিক আছে, এই দেখো 5-এর সঙ্গে 1কে গুণ করলে কিন্তু আমাদের উত্তর 5ই হয়েছে। তার মানে 900-র সঙ্গে যদি আমরা 100কে গুণ করি তাহলে কিন্তু আমরা সেই 900ই পাবো, তাই না? 900 একে হয়ে যাবে 900। আচ্ছা, আবার 900-র সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কিন্তু 900 2 1800 হয়ে যাবে। 1800 যখন হয়ে যাবে তখন কিন্তু এই যে 1000 এর চাইতে কিন্তু অনেক বড় হয়ে যাবে, যার কারণে 2 দ্বারা আমরা গুণ করতে পারবো না, তাই না? আমরা কিন্তু 1 দ্বারাই 900কে গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম 1, এবং 900 একে কত হয়? 900-র সাথে 1কে গুণ করলে আমরা বলেছি 900 একে হয় 900। তাহলে সেই 900কে আমরা এই 1000-এর নিচে লিখে দেবো, তাই না? দেখো, এই 1000-এর নিচে যদি আমরা 900 লিখে দিই, দেখো একদমই যখন এই নিচের সংখ্যাটি আমরা লিখবো তখন কিন্তু এই উল্টো দিক থেকে এই সংখ্যার নিচে আমরা কিন্তু শেষের সংখ্যাটি লিখবো। ঠিক আছে, এই উল্টো দিক থেকে মিলিয়ে কিন্তু আমরা যাবো বাঁ দিকে। আচ্ছা, 900 কিন্তু আমরা এখানে লিখে দেবো 009, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই 1-এর নিচে কিন্তু কোনো অঙ্ক নেই, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এই শেষের সংখ্যার নিচে কিন্তু এখানে একটি সংখ্যা থাকতেই হবে। ঠিক আছে, আমরা শেষের সংখ্যার সঙ্গে মিলিয়ে কিন্তু বাঁ দিকে যাব। আচ্ছা, এখন যদি 1000 থেকে আমরা 900কে বিয়োগ করি তাহলে কত থাকে? দেখো, 0 থেকে 0 চলে গেলে 0ই থাকে, 0 থেকে এই 0 চলে গেলে আবারও 0 থাকে। এখন এই 0 থেকে কিন্তু 9কে আমরা বিয়োগ করতে পারবো না, কেন? কারণ উপরের 0 কিন্তু ছোট, 9 বড়। তাহলে এই 0কে আমরা কীভাবে বড় বানাবো? ঠিক আগের মতো আমরা এই পাশের ঘরে গেলাম, গিয়ে ওর কাছ থেকে আমরা 1কে ধার করে নিয়ে আসবো। দেখো, যখন এই পাশে গেলাম তখন দেখলাম কি ওর নিজের কাছে শুধুমাত্র 1ই রয়েছে। তাহলে এই 1 ও কী করলো? এই 0-এর কাছে দিয়ে দিল। তাহলে ওর আগে ছিল শুধুমাত্র 0, এখন 1 এবং 0 মিলে মোট হয়ে গেল 10 হয়ে গেল কিন্তু, তাই না? দেখো, আগে কিন্তু ছিল শুধুমাত্র 0, কিন্তু এখন 1 পেয়ে হয়ে গেল 10। এবারে 10 থেকে যদি 9 চলে যায় তাহলে কিন্তু আর শুধুমাত্র 1 থাকে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম সেই 1। আচ্ছা, এখন এই যে 1 আমরা দেখতে পাচ্ছি, 1 কি রয়েছে? না বন্ধুরা, 1 তো আমরা ওর কাছে ধার করেই দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 0। তাহলে উপরেও 0, নিচেও 0। তাহলে 0 থেকে 0 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে এই 0 কখনোই লিখতে হয় না। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 100।
এবারে যদি এই যে পাশে শূন্য রয়েছে এটিকে কিন্তু ভাগ করা বাকি রয়ে গেছে, তাই না? এটিকে আমরা কী করবো, এবারে নিচে নামিয়ে আনলাম। ঠিক আছে, এখন এটিকে যখন নামালাম তখন এই জায়গাতে কিন্তু আবারও সেই 1000 হয়ে গেল। এখন আমরা 1000কে আবার 900 দ্বারা ভাগ করব। আমরা কীভাবে ভাগ করব? ঠিক আগের মতো দেখব 900-র সঙ্গে কতকে গুণ করলে 1000-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পাই। আমরা একটু আগে কিন্তু যে 1000কে ভাগ করেছিলাম, তাহলে আমরা 900-র সঙ্গে 1কে গুণ করে পেয়েছিলাম 900, 1-এ 900। তাহলে আবারও কিন্তু এইখানে আমরা 1 লিখব, 900 1-এ আবারও লিখবো হচ্ছে আমরা 900, তাহলে এখানে লিখলাম 900। আচ্ছা দেখো, আমি কিন্তু চাইলে 1-এর নিচে 9কে লিখতে পারতাম, তাই না? কিন্তু কেন লিখিনি? কারণ আমি তোমাদের বলেছি যখন আমরা নিচের সংখ্যাটি লিখব তখন এই শেষের সংখ্যার সঙ্গে মিলিয়ে মিলিয়ে কিন্তু আমাদের এই দিকে আসতে হবে। ঠিক আছে, এই বাঁ পাশের সংখ্যার নিচে ফাঁকা থাকলে সমস্যা নেই, কিন্তু ডান পাশে এই সংখ্যার নিচে কিন্তু ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, এখন এই 1000 থেকে যদি আবার আমরা সেই 900কে বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0। এবার 0 থেকে 9কে বিয়োগ করা যাবে না, আবার আগের মতোই 0কে কীভাবে বড় বানাবো, এই 1কে ওর কাছে আমরা নিয়ে আসলাম, তাহলে 1 এবং 0 মিলে হয়ে গেল 10। 10 থেকে যদি 9 চলে যায় তাহলে কত থাকে? আর থাকে হচ্ছে 1, আমরা লিখে দিলাম 1। আচ্ছা, তাহলে এখন কিন্তু এখানে আর 1 নেই, এখানেও কিন্তু এখন হয়ে গেল 0, তাই না? আচ্ছা, তাহলে 0 থেকে 0 চলে গেলে 0ই থাকে। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু এই জায়গার প্রত্যেকটি অঙ্ককে ভাগ করা হয়ে গেল, তাহলে ভাগ করে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 11। এবং এই যে 100 কিন্তু আমাদের ভাগ শেষ রয়ে গেল, তাই না? অর্থাৎ এটি কিন্তু অবশিষ্ট রয়ে গেল। ঠিক আছে, তাহলে এই 11 দ্বারা আমরা কি বুঝতে পারি? সেই যে চক্কর, তাই না? অর্থাৎ সেই যে দৌড়ানোর যে মাঠটা, তাই না? এই যে সেই যে চক্কর, তাই না? আমরা ছবিতে যে চক্করটি দেখেছিলাম, তাই না? আচ্ছা, এই যে চক্কর আমরা দেখেছিলাম, তাহলে এই চক্করের দেখো এখান থেকে দৌড় শুরু করেছিল, এই পর্যন্ত আসতে কিন্তু 900 মিটার পথ বলা হয়েছিল, তাই না? তাহলে দেখো এইভাবে করে এখানে যেহেতু উত্তর আমরা পেয়েছি 11, তার মানে 11 বার ঘুরতে ঘুরতে, একবার দুইবার এইভাবে করে ঘুরতে ঘুরতে যখন সে 11 বার ঘুরবে তখন কিন্তু 11 বার ঘোরার পরেও 10,000 মিটার ঘুরতে তার আরও 100 মিটার পথ বাকি থাকবে। ঠিক আছে, আচ্ছা আবার বোঝার চেষ্টা করো, এইভাবে একবার দুইবার এভাবে ঘুরতে 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 যখন সে 11 বার ঘুরবে, যেহেতু এখানে উত্তর পেয়েছে 11 বার ঘোরার পরে তার কিন্তু আরও 100 মিটার পথ বাকি থাকবে। তাহলে এই 100 মিটার যখন সে পার হবে, মানে 100 মিটার যখন সে দৌড়াবে তখন কিন্তু 10,000 মিটার দৌড়ানো তার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা কিন্তু ভাগফল পেয়েছি 11, তার মানে এইখান থেকে শুরু করে 11 বার যখন সে ঘুরবে তখন কিন্তু তখনও কিন্তু তার 10,000 মিটার পথ অতিক্রম করা হবে না, তাই না? 11 বার ঘোরার পরেও আরও কিন্তু 100 মিটার পথ তার বাকি থাকবে, তাই না? তাহলে ওই 100 মিটার পথ যখন সে ঘুরবে তখন কিন্তু তার এই 10,000 মিটার পথ অতিক্রম করা হবে। ঠিক আছে, তাহলে সেই 100 মিটার, ধরো এই পর্যন্ত 100 মিটার, তাহলে এইখান থেকে আবার যখন 11টা ঘুরলা দেওয়ার পরে যখন সে আবার এই পর্যন্ত আসবে তখন কিন্তু তার কি করতে হবে, তার কিন্তু তখন এই 10,000 মিটার পথ অতিক্রম হবে, তাই না? যার কারণে এই 100 মিটারের জন্য তার কিন্তু আরও একটি ঘুরলা দিতে হবে, তাই না? তাহলে সেই 11 বার ঘোরার সাথে আরও কিন্তু একবার তার যোগ করতে হবে, তাই না? আরও কিন্তু একটি ঘুরলা তার দিতে হবে, তাই না? মানে আরও একটি বার কিন্তু তার ঘুরতে হবে, যার কারণে আমরা কী করবো, 11 সঙ্গে আরও একটা যোগ করে দেবো। দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি তাহলে এইখানে কিন্তু সেই বিষয়টি দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা হয়েছে আমরা যদি 10,000 মিটারকে 900 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 10,000কে যখন আমরা 900 দ্বারা ভাগ করলাম ভাগফল দাঁড়ালো কত? আমাদের ভাগফল দাঁড়িয়েছে 11। দেখো এই যে কিন্তু সেই 11কে আমরা লিখে দিলাম, তাই না? এবং ভাগশেষ দাঁড়িয়েছে কত? ভাগশেষ কিন্তু দাঁড়িয়েছিল আমাদের আরও 100, তাই না? অর্থাৎ 11 ভাগফল পাওয়ার পরে 100 কিন্তু অবশিষ্ট রয়ে গেছিলো। তাহলে এই 100 মিটার যখন সে না দৌড়াবে তখন কিন্তু তার 10,000 মিটার পূর্ণ হবে না, এবং এই 100 মিটার দৌড়ানোর জন্য তার কিন্তু আরও একটি চক্কর দিতে হবে, তাই না? অর্থাৎ আরও একটি বার তাকে কিন্তু ঘুরতে হবে। তাহলে এই 11 বারের সঙ্গে আরও কিন্তু 1কে আমাদের যোগ করতে হবে, তাই না? অর্থাৎ 11-র সঙ্গে যদি আরও 1কে আমরা যোগ করি তাহলে কিন্তু হয়ে যাবে 12। তার মানে 10,000 মিটার ঘুরতে তার কিন্তু মোট 12 বার ঘুরতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এই কথাটি আমরা লিখলাম যে 11তম বার ঘোরার পরেও 100, এখানে কিন্তু আমরা লিখব 100 মিটার পথ বাকি থাকবে। ঠিক আছে, 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকবে। সুতরাং এই 100 মিটার বাকি থাকলে তো তার 10,000 অতিক্রম করা হবে না, এই জন্য এই 100 মিটারের জন্য তার আরও একবার ঘোরা লাগবে। ঠিক আছে, এই জন্য আমরা কি লিখলাম, সুতরাং 11 যোগ এই 1,
আচ্ছা, তাহলে 11 সঙ্গে সে আরও একবার ঘুরলো, যার কারণে সেই 1কে আমরা যোগ করলাম। 11 সঙ্গে 1কে যোগ করলে হয়ে যায় 12। তাহলে সুতরাং সমান 12তম বার ঘোরার সময়, আমরা এখানে কিন্তু লিখে দেবো 12, 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবে। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল কি, বলা হয়েছিল উত্তর ক্রমবাচক সংখ্যায়। আর আমি কিন্তু তোমাদের বলেছি এই ক্রমবাচক সংখ্যায় এই কথাটি যখন উল্লেখ থাকবে তখন কিন্তু আমাদের কি করতে হবে, ভাগফলের সাথে 1কে যোগ করতে হবে। দেখো আমরা ভাগফল পেয়েছি 11, এর সঙ্গে কিন্তু দেখো সেই 1কে আমরা যোগ করেছি। ঠিক আছে, এই কথাটি কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একজন লোক এক এক মাসে, প্রতি মাসে মানে কি এক এক মাসে সে 1200 টাকা করে সঞ্চয় করেন, মানে জমা করেন। হ্যাঁ, মানে এই মাসে 1200 টাকা জমা করলো, তারপরের মাসে আবার 1200, তারপরের মাসে আবার 1200, এভাবে প্রত্যেক মাসে মাসে সে 1200 টাকা করে জমা করেন। তাহলে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাহলে এভাবে 12,000 12,000 রাখতে রাখতে কততম মাসে, কয় মাসের সময় তার 50,000 টাকা পার হয়ে যাবে, হ্যাঁ সেটি কিন্তু বলেছে। তাহলে এটিকে আমরা কীভাবে বের করতে পারি? আচ্ছা, তাহলে এটিকে আমরা বের করার জন্য এই যে 50,000 টাকা, এই 50,000 টাকাকে আমরা ভাগ করবো কত দ্বারা? 1200 দ্বারা, তাই না? 1200 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা যদি এটিকে একটু ভাগ করার চেষ্টা করি, বা আমরা এটিকে কীভাবে সমাধান করতে পারি সেই সমাধানটি চলো আমরা একটু দেখে আসি। বন্ধুরা, আমরা 6 নম্বর দিয়ে কী লিখলাম? আমরা শুরুতে লিখলাম হচ্ছে আমরা যদি 50,000 টাকাকে 1200 টাকা দ্বারা ভাগ করি, তাহলে এবার যদি আমরা ভাগ করি, দেখো 50,000 ভাগ 1200, এরপর আমরা দেখব ভাগ করে দেখব যে ভাগফল কত হয় এবং আমাদের ভাগ শেষ কত হয়। ঠিক আছে, দেখো যদি আমরা একটু ভাগটা করে দেখি, আমরা যদি 1200 দ্বারা যদি আমরা 50,000কে, হ্যাঁ যদি আমরা একটু ভাগ করি, দেখো আমরা দেখবো এখানে মোট কয়টা অঙ্ক রয়েছে? 1 2 3 4, 4টি অঙ্ক। তাহলে এখান থেকে শুরুর 4টি অঙ্ককে আমরা ভাগ করব, 1টি 2টি 3টি 4টি। দেখো এই 4টিকে আমরা কিন্তু একসঙ্গে ভাগ করব, এই 4টি অঙ্ক মিলে কিন্তু হয়ে গেল 5,000। তাহলে আমরা দেখব যে 1200 সঙ্গে কতকে গুণ করলে 5,000-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করি, তোমরা কিন্তু অনুমান করে গুণ করবে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি 12 একে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48। আচ্ছা 4 দ্বারা যদি আমরা একটু গুণ করি, 1200কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, দেখো তাহলে হয়তো আমরা 4800 পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা দেখো 4 দ্বারা প্রথমে শূন্যকে গুণ করলে হয় 4 শূন্য গুণে 0, কারণ আমরা জানি কিন্তু শূন্যের সঙ্গে যাকেই গুণ করবো উত্তর কিন্তু সেই শূন্যই হয়। তাহলে 4 শূন্য গুণে হয় 0। এবার 4 দ্বারা এই শূন্যকে গুণ করলে হয় 4 শূন্য গুণে আবারও 0, লিখে দিলাম 0। 4 দ্বারা 2কে গুণ করলে হয় 4 দুগুণ 8, লিখে দিলাম 8। 4 দ্বারা 1কে গুণ করলে হয় 4 একে 4। আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 4,800। আবার 1200 সঙ্গে যদি তোমরা 4-এর জায়গাতে 5 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু এই 5,000-এর চাইতে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমরা কিন্তু চাইলে গুণ করে দেখতে পারো। তো যেহেতু বড় হয়ে যাবে 5 দ্বারা গুণ করে, যার কারণে এই 4কেই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। এই 4কে আমরা লিখলাম হচ্ছে এই উত্তরের জায়গাতে। হ্যাঁ, আচ্ছা এবং এই যে 4,800, এটিকে কিন্তু আমরা এই 5,000-এর নিচে লিখবো। হ্যাঁ, আচ্ছা এই 4,800-কে আমরা লিখলাম এই 4,800। এখন যদি আমরা এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করি, দেখো 0 থেকে 0 চলে গেলে 0ই থাকে, 0 থেকে 0 চলে গেলে থাকে আরও 0। এবারে 0 থেকে 8কে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না। কেন? কারণ 0টা ছোট, এটিকে আগে আমাদের 8-এর চাইতে বড় বানাতে হবে। আমরা কিভাবে করে বড় বানাই? আমরা কিন্তু পাশের ঘর থেকে 1কে ধার করে নিয়ে আসি, তাই না? তাহলে দেখো এটি কিন্তু আগে ছিল শুধুমাত্র 0। এবারে যদি এই পাশের ঘর থেকে ওর কাছে 1কে আমরা ধার করে নিয়ে আসি, তাহলে দেখো যখন ও 1 পেয়ে গেল, তখন কিন্তু 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? এবার এই 10 থেকে যদি 8 চলে যায়, আমাদের থাকে কত? আর কিন্তু 2 থাকে। আমরা এখানে লিখে দিলাম সেই 2। আচ্ছা এবারে যদি আমরা এখানে যে 5 দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 5 নেই। তাহলে এখানে কত রয়েছে? এখানে কিন্তু 5 থেকে 1 কমে গিয়ে, কারণ ওর কাছে আমরা 1 দিয়েছিলাম, তাই না? সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। তাহলে উপরেও 4, নিচেও 4। 4 থেকে যদি 4-এ চলে যায়, আর কি কিছু থাকে? আর কিছুই থাকে না, মানে 0। কিন্তু আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 200। এবারে এই যে একটি 0 আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু এখনো ভাগ করা রয়ে গেছে, বাকি রয়ে গেছে, তাহলে এই জন্য এটিকে আমরা নিচে নামিয়ে দিলাম। এবারে দেখো
আমরা দেখব যে এখানে কিন্তু হয়ে গেল 2000। 1200 সঙ্গে কতকে গুণ করলে আমরা 2000-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পেতে পারি? আমরা জানি 1200 সঙ্গে 1কে গুণ করলে হবে 1200, 1-এ 1200ই হবে, তাই না? কারণ 1কে গুণ করলে কিন্তু আমরা এই সংখ্যাটি পাবো। আবার 1200 সঙ্গে 2কে গুণ করলে হবে 1200 2 2400। 2400 হয়ে গেলে কিন্তু এই 2000-এর চাইতে বড় হয়ে যাবে। তার মানে 2 দ্বারা গুণ করা যাবে না, আমরা গুণ করবো কত দ্বারা? 1 দ্বারা গুণ করবে। দেখো এখানে জন্য লিখে দেবো হচ্ছে 1। 1200 সঙ্গে 1কে গুণ করলে হয় 1200, 1-এ এই 1200ই হয়ে যাবে। তাহলে এই 1200-কে লিখে দিলাম আমরা নিচে 1200। এখন দেখো উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি কত? 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 0 থেকে এই 0 গেলে থাকে আরও 0, 0 থেকে 2কে বিয়োগ করা যাবে না কারণ 0টা ছোট। এটিকে আমরা কী করবো? বড় বানাবো। আমরা এই যে এখানে রয়েছে 0, পাশে যে 2 রয়েছে ওর কাছ থেকে যদি ওর কাছে আমরা 1কে ধার করে নিয়ে আসি, তাহলে 1 এবং 0 মিলে মোট হয়ে গেল এবারে 10। এখন দেখো 10 থেকে নিচের 2কে যদি আমরা বিয়োগ করে দিই, 2 চলে গেলে থাকে কত? 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আরও 8। আমরা এখানে লিখে দিলাম 8। এবারে এই জায়গায় যে 2 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এই 2 থেকে তো আমরা 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল 1। এখন উপরেও 1, নিচেও রয়েছে 1। 1 থেকে যদি 1ই চলে যায় আর কি কিছু থাকে? কিছুই থাকে না, মানে 0। আচ্ছা, তাহলে আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না, কারণ এই শুরুতে 0 থাকলে এটার কোনো দাম থাকে না। তাহলে আমরা পাচ্ছি কত? 800। এখন দেখো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি অঙ্ককেই ভাগ করা হয়ে গেল, তাই না? তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? উত্তর মানে ভাগফল কিন্তু পাচ্ছি আমরা 41, তাই না? এবং 41 পাওয়ার পরে আরও কিন্তু 800 আমাদের অবশিষ্ট রয়ে গেল, তাই না? অর্থাৎ এটি কিন্তু ভাগশেষ কিন্তু রয়ে গেল আরও 800। তাহলে আমাদের এই যে 50,000 টাকার কথা বলা হয়েছে যে কততম মাসে 50,000 টাকা অতিক্রম করবে, তাহলে আমরা যখন 41 মাস, হ্যাঁ, বা সেই লোকটি যখন 41 মাস সে টাকা জমা করবে, 1200 টাকা করে যখন 41 মাস পর্যন্ত জমা করবে, তখনও কিন্তু তার 50,000 হবে না, তখনও 50,000 হইতে, হ্যাঁ, আরও কিন্তু 800 টাকা বাকি থাকবে। ঠিক আছে, 41 মাস জমা করার পরে আরও কিন্তু 800 টাকা বাকি থাকবে। এই 800 টাকা যখন সে রাখবে তখন কিন্তু তার 50,000 টাকা অতিক্রম করবে। এখন এই 800 টাকা রাখার জন্য তার তো নিশ্চয়ই আরও একটি মাস অপেক্ষা করতে হবে, তাই না? আরও একটি মাস টাকা রাখতে হবে, তাই না? তাহলে 41 মাস রাখার পরেও আরও কিন্তু এই 800 টাকার জন্য সে আরও 1 মাস বেশি টাকা রাখবে। তাহলে এই 41-এর সঙ্গে আমাদের সেই 1 মাসকে যোগ করতে হবে, অর্থাৎ 41-এর সঙ্গে যদি আরও 1কে যোগ করি তাহলে হয়ে যাবে কত? 42। তার মানে কিন্তু সে 42তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে ভাগফল লিখবো কত? ভাগফল পেয়েছি হচ্ছে 41, আমরা এখানে লিখে দিলাম ভাগফল 41, এবং ভাগশেষ পাচ্ছি কত? ভাগশেষ পাচ্ছি 800, আমরা এখানে লিখে দিলাম 800। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি লিখবো? দেখো আমি যেটি বলেছি, যেহেতু এই 800 টাকা পূরণ না হলে কিন্তু 50,000 টাকা তার জমা হচ্ছে না, তাহলে এই 800 টাকার জন্য যেহেতু তার আরও 1 মাস টাকা রাখতে হবে, তাহলে এই 41 মাসের সঙ্গে আরও 1 মাস আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এবারে কি লিখবো? আমরা লিখবো সুতরাং 41 যোগ হচ্ছে আরও 1, ঠিক না? তাহলে 41-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে যাবে 42। অর্থাৎ এখন কিন্তু আমরা বুঝতে পারি 42তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তাই আমরা লিখবো হচ্ছে 42তম মাসে তার সঞ্চিত টাকা, দেখো সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, 50,000 অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটিকে এইভাবে করে সমাধান করতে পারি। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।